আসসালামু আলাইকুম। আজকে হাইপার ক্যালেমিয়া নিয়ে আলোচনা করব। ওয়ার্ডে মোস্ট কমন ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের মধ্যে যেগুলো পাওয়া যায় তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে হাইপার ক্যালেমিয়া। এবং হাইপার ক্যালেমিয়াটা মেডিকেল ইমার্জেন্সি কেন? আমরা জানি যে পটাশিয়াম আমরা নর্মালি যদি হচ্ছে আমাদের হার্টের যে মাসেলস এর অ্যাকশন পটেনশিয়াল আছে সেটা দেখতে চাই। নর্মালি ডিপোলারাইজেশন রিপোলারাইজেশন আছে এবং এই রিপোলারাইজেশন ফেজে কাজ করে হচ্ছে পটাশিয়াম। এবং আলটিমেটলি যেটা হয় হাইপার ক্যালেমিয়া হলে মায়োকার্ডিয়াল হাইপার এক্সাইটেবিলিটি হয়, সেখান থেকে ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন হয়, কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে। সো এই কারণে হাইপার ক্যালিমিয়াটা এতটা বেশি ইম্পর্টেন্ট এবং এতটা বেশি ইমার্জেন্সি, বিকজ আমাকে কার্ডিয়াক যে প্রবলেম বা কার্ডিয়াক অ্যারেস্টটাকে প্রিভেন্ট করতে হবে এই হাইপার ক্যালিমিয়া যদি হয়। তাই আমরা ইউজুয়ালি হাইপার ক্যালিমিয়া হলে প্রথমে কার্ডিয়াক মেমব্রেনটাকে স্টেবিলাইজ করি বাই আইভি ক্যালসিয়াম গ্লুকোনেট। আমরা ম্যানেজমেন্টের যখন যাব তখন এটা জানবো ইনশাল্লাহ। আজকে মেনলি হচ্ছে ম্যানেজমেন্ট রিলেটেড কথাবার্তাগুলো বলবো। তো নর্মাল হচ্ছে লেভেল, এটা আমরা জানি 3.5 থেকে 5.5, এটা মানে 6.5 হয়ে গেছে। ক্লিনিক্যাল ফিচার ইউজুয়ালি তো এইভাবে ক্লিনিক্যাল ফিচার বলে না, দেখা গেল যে রোগীর ইএসআরডি ছিল, একটা ইন্ডাস্ট্রিয়াল রেনাল ডিজিজ ছিল, বা অনেকগুলো কারণ আছে, সেগুলো হাইপারক্যালিমিয়া নিয়ে আসতেছে। বা এরকম যদি কমপ্লেন বলে তাহলে আমাদের অবশ্যই চিন্তা করতে হবে যে তারা হাইপারক্যালিমিয়া হতে পারে। এক্সামিনেশনে ফার্স্ট ইরেগুলার পালস পাওয়া যায়। আর এখানে কিছু কথা আমি বলেছি, আমি যদি খুব ডিটেলস আলোচনা করতাম এগুলো নিয়ে বলতাম যে টলটি ওয়েভ কত লেভেলের মধ্যে থাকলে টলটি ওয়েভ হচ্ছে লস অফ পি কখন হয়। হোয়াইট কিউআরএস কমপ্লেক্স, এটা হচ্ছে ইন্টারকার্ডিয়াক কন্ডাকশনটা আসলে ডিক্রিজ কমে যায় হাইপার ক্যালেমিয়া হলে, তখন দেখা যায় কন্ডাকশন কমে গেলে তো কিউআরএস হোয়াইট হবে, তাই না? অ্যাপ্রোচ হচ্ছে ইমার্জেন্সি, যদি আমার কাছে ইমার্জেন্সি নিয়ে আসে, আপনি একটা ইএসআরডি পেশেন্ট ম্যানেজ করছেন বা ডিউ টু এনি কজ হাইপার ক্যালেমিয়া হয়েছে, ইমার্জেন্সি হলে আপনাকে ইমার্জেন্সি ম্যানেজমেন্ট করতে হবে। দেন আপনি হিস্ট্রি নেন, বিভিন্ন মেডিকেশন হিস্ট্রি, ডায়েট হিস্ট্রি, রিস্ক ফ্যাক্টর আছে কিনা, দেন সিকিডি আছে কিনা, বিপি ভলিউম সবকিছু দেখে দেন হচ্ছে আপনি ফার্দার অ্যাপ্রোচ করতে পারবেন। এখানে অনেকগুলো কজের কথা আমি বলছি, এগুলা হচ্ছে ডেভিডসন হ্যারিসন সবকিছু থেকে মোটামুটি দেওয়া আছে। আপনারা একটু, আমরা যেটা মিস করি সেটা হচ্ছে এই ড্রাগ কজ গুলা, এগুলো একটু মাথার মধ্যে রাখবেন। আর বাদ বাকি এগুলো আপনারা জানেন, এগুলো হচ্ছে মোস্ট কমন কজ। কি কি ইনভেস্টিগেশন করা হয় এগুলো ইউজুয়ালি আমরা দিয়ে থাকি, সেরাম ইলেকট্রোলাইট বা ক্রিয়েটিনিন, অসমোলারিটি সবসময় দেখা হয় না, ক্যালসিয়াম সিবিসিটা একটা ক্লু দিতে পারে। মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের ইলেকট্রোলাইট, এখানে অনেক কথাবার্তা আছে যে ইউরিনারি ইলেকট্রোলাইট হচ্ছে সোডিয়াম দেখে অনেক সময় বোঝা যায়, কারণ সোডিয়ামের সাথে পটাশিয়ামের একটা রিলেশন আছে, রাস সিস্টেমের সাথে রিলেটেড। ওটা ইম্পর্টেন্ট না, আমরা আজকে মেনলি আলোচনা করবো যেটা হচ্ছে ম্যানেজমেন্টটা নিয়ে, ওয়ার্ডে আমি কিভাবে ম্যানেজমেন্ট করবো। সেটা হচ্ছে স্টাবিলাইজ দা সেল মেমব্রেন পটেনশিয়াল, এটা হচ্ছে আইভি ক্যালসিয়াম গ্লুকোনেট। আমি একটু হাতে লিখেছি, আচ্ছা এটা একটু দেখে নেবেন, এখানে এটা লেখা আছে। নন আর্জেন্ট ম্যানেজমেন্টের কথা কিছু লেখা আছে, আমাদের মেনলি আর্জেন্ট ম্যানেজমেন্ট যেটা সেটা হচ্ছে এটা। দুইভাবে ম্যানেজ করা যায়। আর্জেন্ট ম্যানেজমেন্ট হচ্ছে এটা, যে স্টাবিলাইজ দা সেল মেমব্রেন। স্টাবিলাইজ সেল মেমব্রেনের ক্ষেত্রে আমরা আইভি ক্যালসিয়াম গ্লুকোনেট দেবো, ঠিক আছে? আর একটা কথা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে 10 ml 10% সলিউশন ওভার দ্য 10 মিনিট বলা হয়। আর ইফ দ্য পেশেন্ট ডাইজক্সিন যদি কোনো কারণে নেয় তাহলে এটার কারণে ক্যালসিয়ামের সাথে দেখা যায় তার একটা রিস্ক থাকে হাইপার ক্যালসিমিয়া হওয়ার। সেক্ষেত্রে আইভি ক্যালসিয়াম গ্লুকোনেটকে আমরা ইউজুয়ালি 100 ml ডি এর সাথে মিক্স করে ওভার দ্য 20 to 30 মিনিটসে দেওয়া হয়, টু টু অ্যাভয়েড অ্যাকিউট হাইপার ক্যালসিমিয়া। কারণ ডাইজক্সিন পাচ্ছে, ক্যালসিয়াম দিলে সেটা আলটিমেটলি অনেক বেশি ফ্লায়ার অফ করে, এই কারণে ইউজুয়ালি দেখা যায় যে আইভি ক্যালসিয়াম গ্লুকোনেট সাথে ডাইজক্সিন যদি আগে থেকে পেয়ে থাকে তাহলে এইভাবে দেওয়া হয়, বাট নর্মালি আমরা এইভাবে দিই, ডাইজক্সিন খুব কম মানুষই পাই। আর মোস্ট ইম্পর্টেন্টলি তাহলে আমরা কি করলাম, মোস্ট ইম্পর্টেন্ট যেটা কাজ, সেল মেমব্রেনটাকে, সেল মেমব্রেন যেটা আছে হার্টে সেটাকে স্টেবিলাইজ করলাম। এবং এটা যখন স্টেবিলাইজ হয়ে গেল তখন কার্ডিয়াক অ্যারেস্ট থেকে মোটামুটি চিন্তা করা যায় যে প্রিভেনশন করা যাবে। তারপর আমরা কি করি পরে ফার্দার যে কাজগুলা, পটাশিয়ামকে সেলের ভিতরে ঢুকাইতে হেল্প করে কি বিটা টু এগোনিস্ট, আমরা মেকানিজম জানি। আর এটা যেটা কাজ করতে হবে আইভি গ্লুকোজ, মানে মেনলি হচ্ছে ইনসুলিন দিতে হবে, ঠিক আছে? ইনসুলিন দেখলে আমরা জানি যে পটাশিয়ামকে সেলের ভিতরে ঢুকাই, সাথে গ্লুকোজকে ঢুকাই, তো শুধু ইনসুলিন দিলে তো গ্লুকোজ কমে যাবে, তাই না? তবে একটা কয়েকটা কথা আছে, আমরা ইউজুয়ালি যে প্রোটোকলটা ফলো করি বইয়ের মধ্যে লেখা যে 10 ইউনিট 50 ml অফ 50% ডি এর সাথে দেওয়ার কথা। তো এটাকে যদি আমি 5 ইউনিট দেই এবং 25 যেটা 50% ছিল সেটা হচ্ছে 25% আমাদের ইউজুয়ালি পাওয়া যায় 100 ml এর মধ্যে দিই, তাহলে এই প্রোটোকল ফলো করে আপনি দিতে পারেন যে 5 ইউনিট দিবেন 25 ml, 25% দিয়ে 100 ml হচ্ছে সুইটের মধ্যে 30 ড্রপস করে, ঠিক আছে? এবং একটা কথা ইম্পর্টেন্ট, যে আপনি যদি ইনসুলিন দেন তাহলে অবশ্যই গ্লুকোজ দিতে হবে, ঠিক আছে? আর গ্লুকোজ দেওয়া ছাড়া ইনসুলিন আলাদাভাবে দিবেন না। নর্মাল আরবিএস যদি থাকে তাহলে অবশ্যই গ্লুকোজের সাথে ইনসুলিন দিতে হবে। আর যদি কখনো দেখা যায় যে রোগীর গ্লুকোজ অনেক বেশি, এই যে 200 বা 250 মিলিগ্রাম পার ডেসিলিটারের উপরে থাকে, তাহলে আইভি অ্যাট্রাপিড আপনি এই ইনজেকশন ইনসুলিনটা দিতে পারেন। সেক্ষেত্রে আপনাকে মনিটর করে যদি পরে নর্মালে আসে তাহলে আপনি এই প্রোটোকল ফলো করবেন। আর পেশেন্টের যদি অ্যাসিডোসিস, আপনি বাইকার্বনেট ইলেকট্রোলাইট করার কথা বলেছিলাম, বাইকার্বনেট করে যদি দেখেন অ্যাসিডোসিস আছে দেন আপনি আইভি বাইকার্বনেট দিতে পারবেন, বাট অ্যাকিউট ম্যানেজমেন্টে এর কোনো রোল নাই। আমাদের মেইন যে আর্জেন্ট ম্যানেজমেন্ট সেটা হচ্ছে আইভি ক্যালসিয়াম গ্লুকোনেট, তার সাথে আপনি হচ্ছে ইনসুলিন দিবেন। আর হচ্ছে আপনার বিটা টু অ্যাগনিস্ট। বাই দ্য ওয়ে,
পটাশিয়াম, তাহলে আমরা তিনটা কাজ করলাম, একটা হচ্ছে স্টেবিলাইজ সেল মেমব্রেন, একটা হচ্ছে শিফট করলাম পটাশিয়ামকে, একটা হচ্ছে রিমুভ করবো বডি থেকে। তো রিমুভ করার জন্য আমরা কি জানি যে আমাদের যে লুপ ডায়োরেটিক্স গুলো আছে ফিউরিসিমাইড, এটা কি করে, এরা হচ্ছে ইউজুয়ালি হচ্ছে বডি থেকে সোডিয়াম পটাশিয়াম বের করে দেয়, আলটিমেটলি পটাশিয়ামকে এটা বের করবে, একই সাথে গেল। আর অবশ্যই একটা কথা মাথার মধ্যে রাখতে হবে যে রোগীর অবশ্যই এক্ষেত্রে কি থাকতে হবে, রেনাল ফাংশনটা ভালো থাকতে হবে, নাহলে ফিউরিসিমাইড তো সেভাবে কাজ করতে পারবে না। আর যদি পেশেন্ট হাইপোভোলেমিক স্ট্যাটাসে থাকে তাহলে আমরা তাকে নর্মাল স্যালাইন দেবো, এই নর্মাল স্যালাইনও কিন্তু ডাইলুট করে দিবে, তাই না? আর যদি হাইপার ভলিউমিক স্ট্যাটাসে থাকে তাহলে আইভি ফিউরিসিমেট দিব, এবং সাথে তার মাথার মধ্যে রাখতে হবে যে রেনাল ফাংশনটা মোটামুটি ঠিকঠাক আছে বা মোটামুটি গুড বলা যায়, যদিও এসআরডির কারণে হচ্ছে, বাট অনেক সময় তো কোনো কিছু করার থাকে না, অন্য কারণও তো হতে পারে। আরটা যেটা করা যায় যে আয়ন এক্সচেঞ্জ রেজিন, একটা হচ্ছে ক্যালসিয়াম রেজোনিয়াম, এটা আগে ইউজ করা হতো বা অনেক জায়গাতে হয়, তো এটার মেন সাইড ইফেক্ট হচ্ছে নেক্রোসিস অফ দ্য ইন্টেস্টাইন। বাট নোভেল যেগুলা আয়ন এক্সচেঞ্জ রেজন আছে সেগুলো হচ্ছে এগুলো সোডিয়াম জিরকোনিয়াম অথবা পেট্রিয়াম, এটা হচ্ছে পটাশিয়ামের সাথে বাইন্ড করে ইন এক্সচেঞ্জ অফ ক্যালসিয়াম, সেক্ষেত্রে হচ্ছে আলটিমেটলি পটাশিয়ামের পরিমাণটাকে কমাই দেয়। আর এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন, সোডিয়াম হাইড্রোজেনকে এক্সচেঞ্জ করা হচ্ছে পটাশিয়াম অ্যামোনিয়ামের সাথে, এটা প্যাথোফিজিওলজি মেকানিজম আসলে একটু জানতে পারেন, বাট মেনলি আমরা এই রেজিন গুলো ইউজ করি। আর সবশেষে মোস্ট ইফেক্টিভ যেটা রিমুভাল অফ পটাশিয়ামের ক্ষেত্রে সেটা হচ্ছে হেমোডায়ালিসিস। তো এইভাবে আপনি ম্যানেজ করতে পারেন একটা হাইপার ক্যালিমিয়ার পেশেন্টের ক্ষেত্রে। এবং আর্জেন্ট ম্যানেজমেন্ট কি, যদি আমি বলি আর্জেন্ট ম্যানেজমেন্ট, তাহলে হচ্ছে স্টেবিলাইজ দ্য সেল মেমব্রেন এন্ড ফার্দার আপনি হচ্ছে পটাশিয়াম শিফট করার ক্ষেত্রে বিটা টু অ্যাগনিস্ট দিয়ে নেবুলাইজেশন করবেন। তবে অনেক ক্ষেত্রে দেখা যায় বিটা টু অ্যাগনিস্টের কোনো প্রবলেম করে না, অনেক বই লেখা যায় যদি তার কার্ডিয়াক কম্প্রোমাইজ থাকে এটা না দিতে বা না দেওয়ার কথা বলা হয়, বাট আমাদের মেনলি আমরা যেগুলো দেই এটা হচ্ছে এটা সেল মেমব্রেন, আর একটা হচ্ছে এই তো। আর আরেকটা জিনিস ইউজ করা হয় যেটা হচ্ছে নর্মোকে আর কি, পটাশিয়াম কমানোর জন্য, সেটা ইউজ করা যেতে পারে। আর এখান থেকে ফিউরিসিমেট, আর ফিউরিসিমেটের ক্ষেত্রে আমি যেটা বললাম, যেটা মাথার মধ্যে রাখবেন যে কখন আপনি ইউজ করবেন না, ঠিক আছে? আর এখানে সবকিছু একসাথে লেখা আছে, আপনারা এটা দেখতে পাবেন। থ্যাংক ইউ।